এক ধরনের মবের একটা কালচার 1 বছর ধরে আসলে এটা চলছে। এটার আসলে এখনো পর্যন্ত কোনো ধরনের সমাধানের মতো কোনো পরিস্থিতি আমরা দেখছি না। বিভিন্ন সময় এটা আরো বাড়ছে কিংবা এটাকে এক ধরনের প্রশ্রয় দিয়ে বাড়ানো হচ্ছে। এইরকমের একটা পরিস্থিতি যখন হয় তখন বাংলাদেশের ইতিহাসে এই অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যারা আসছে সেই সমস্ত দলের নিজের জন্য কখনো ভালো হয়নি, জনগণের জন্য ভালো হয়নি। সবসময় এই সমস্ত দলগুলি অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে সমাজের মধ্যে এবং তারা তাদের দলকে কন্ট্রোল করতে পারে না। তাদের দলের লোকজনের মধ্যে আসলে জনগণের উপরে চড়াও হওয়ার মানসিকতা অনেক বেশি বাড়ে এবং এইটা আসলে সমাজের ভেতরে অন্য একটা অস্থিরতা তৈরি করে। এইবারের সংকটের সাথে অন্য সংকট আছে যে এইবারের যেই প্রতিষ্ঠানগুলিকে দিয়ে আসলে যারা ক্ষমতায় আসবে তাদেরকে সরকার পরিচালনা করতে হবে, সেই প্রতিষ্ঠানগুলি গত 15 বছর ধরে যেই পথে আসলে নির্মিত হয়েছে, তারা যে ধরনের আসলে আদর্শ কিংবা আসলে বিশ্বাস নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করছে, যেইভাবে তারা আসলে চুরি লুটপাট এগুলি অবাধে করার সুযোগ পাইছে এবং অর্থনৈতিক যে সমস্ত ধরেন সারা দুনিয়া জুড়ে অর্থনৈতিক যে সমস্ত সংকটের আলামত দেখা যাচ্ছে, বাংলাদেশের জন্য যেগুলো বিপদ আছে, সেই সব নিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে বিএনপিকে আসলে ভাবতে হবে যে এইখানে তারা আসলে একটা শক্তিশালী বিরোধী দল কিভাবে আসলে তৈরি করবে এবং একটা রিজনেবল, শক্তিশালী না শুধুমাত্র একটা রিজনেবল বিরোধী দল লাগবে। এই শক্তিশালী বিরোধী দল যদি আসলে ইরেসপন্সিবল হয় তাইলে আসলে তাদের জন্য এবং বাংলাদেশের জন্য বিপদ আছে। তো চ্যালেঞ্জ যেগুলি বলতেছেন যে বাংলাদেশে একটা ব্যালেন্স হারানোর একটা চ্যালেঞ্জ আছে, অর্থনৈতিক একটা চ্যালেঞ্জ আছে। এই জায়গাগুলি আসলে মোকাবেলা করার জন্য এইবার অভ্যুত্থানটা যারা করছে সবাই মিলে তাদের মধ্যে আসলে ভবিষ্যৎ বাংলাদেশ নিয়ে এক ধরনের সমঝোতা হওয়া দরকার। সমঝোতা ছাড়া যেই রকমের ধরেন মুখোমুখি একটা অবস্থায় গিয়ে আসলে এইখানে নির্বাচন করার চিন্তা করা হচ্ছে, সেটা নির্বাচনকেও ধরেন ওই রকম ফেয়ার হইতে দিবে না এবং নির্বাচনের পরে নির্বাচনের ভেতর দিয়ে আমরা নির্বাচন কেন চাচ্ছি? আমরা মনে করতেছি এই সংকট থেকে আমরা উত্তরণ ঘটাবো। তো এই সংকট থেকে উত্তরণটা আসলে আমরা ঘটাইতে পারবো বলে আমার মনে হয় না। সেই জন্য আমাদের আরো সতর্ক এবং সহযোগী